কিন্তু আগে এমপি হইলে একই দলের থেকে একাধিক দাঁড়াবেন আমি নিশ্চিত, কারণ এই আবহাওয়া আমি বড় হয়েছি এই রাজনীতি। আমি আবার একটু বলি, মানে একটা দলের চিফও পারবে না। আমি বলে রাখি, আগামী নির্বাচনে বিএনপির লোকজন স্বতন্ত্র দাঁড়াবে, তারেক রহমানই স্বতন্ত্র দাঁড়ানো ঠেকাইতে পারবে না, আর একটা এমপি দুইজন দাঁড়ানো ঠেকাই দিবে, এটা হলো? হ্যাঁ, সেটা অন্য কথা। ওই বহু সময় দেখেছি টপদের কথা বাদ দিয়ে স্বতন্ত্র ইলেকশন করে নাই বাংলাদেশে। বাংলাদেশে স্বতন্ত্র ইলেকশন করে নাই কেউ, হাসিনা এবং খালেদা জিয়ার কথা না শুনে করছে তো। চাইলে হয়ে গেল, চাইলে কি হয়ে গেল না? ঠিক আছে, আরপিতে সমস্যা কার হয় সেই জায়গায় আপনার যেতে হবে। আমরা যে বারবার বলি সরকার আরপি সিস্টেমে পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতিতে সমস্যাটা কার হবে সেখানে আপনাকে আগে যেতে হবে। সমস্যাটা কি রাষ্ট্রের, নাকি রাষ্ট্রের জনগণের, নাকি দলের? আমাদের এখন যে সংসদ আছে, যেটা যদি দুটো সংসদ হয়ে যায় তখন এটাকে আমরা নিম্নকক্ষ বলবো, সেটাই পিআর। মানে উভয় কক্ষে, যেমন জামাত বলছে যে উভয় কক্ষে পিআর হতে হবে, ইসলামী আন্দোলনও তাই বলছে। আবার আরেকটা আলাপ আছে, সেটা হলো আমাদের নিম্নকক্ষ এখনকার মতো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট হবে, আর উচ্চ কক্ষে পিআর হবে। এটা এনসিপি বলছে বা আমাদের সংবিধান সংস্কার কমিশন এটা প্রপোজ করেছে। আমি একটু সেখানে যোগ করে রাখি, সংবিধান সংস্কার কমিশন সিভিল সোসাইটির লোকজনকে যখন ডেকেছে, আমাকেও ডাকা হয়েছিল। আমি আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা সঠিক হবে বলে আমিও মনে করি, সেই মতামত দিয়েছিলাম। আচ্ছা, এখন ওই 70% তারা যদি কথার কথা লোয়ার হাউসেও চেয়ে থাকে, এটাকে আমি সঠিক হবে বলে মনে করি না। প্রথম শর্ত হইল আর যাতে স্বৈরাচার গড়ে উঠতে না পারে, এটা কিন্তু আমরা সবাই একমত, স্বৈরাচার যাতে গড়ে উঠতে না পারে। 2, আপনি স্বচ্ছ আছেন কিনা। স্বচ্ছতার সাথে যিনি স্বৈরাচার হবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি সে স্বচ্ছ নয়। যিনি স্বৈরাচার হন তিনি স্বচ্ছ নন, আর যিনি স্বচ্ছ তার কাছে এগুলো কোনো ফ্যাক্টর হওয়ার কথা না। এই জন্য আমি বলছি কি আনুপাতিক যে ভোটটা, প্রপোর্শনের যেটা, এতে কি হয়, নাম্বার 1, ভোটটা বিফলে যায় না। যেমন ধরুন একটা সিটে 3 লাখ ভোট আছে, 2 লাখ কাস্ট হইলো, একজনে পাইলো, সে ফর এক্সাম্পল 2 লাখ কাস্ট হইলো, একজনে পাইলো 1,02,000, আর একজনে পাইলো তাহলে 98,000। কথাটা বুঝলেন? সে 98,000 পাইয়ে কিন্তু আসলো না। 98,000 জনগণ কিন্তু তাকে ভোট দিছে, সে কিন্তু পার্লামেন্টে আসলো না। না, সেই জনগণ তো জানেই না তার এমপি কে হবে। না, এমপি কে হবে সেকেন্ডারি, উনি জানেন সেটা আমার চেয়ে ভালো। এমপি হয় আগে তালিকা দিয়ে দিবেন নির্বাচন কমিশনে, তারপরে যে কয়টা সিট পাবেন সিরিয়াল নেবেন, দেয়ার আর মেনি ওয়েজ, ওইটা নিয়ে বিতর্ক নাই। ওগুলো বুলশিট, যে আমি ভোট দিলাম জাহিদ পেয়ে হয়ে যাবে রাজ্জাকি, এগুলো এটা আমার সাথে একমত হবেন, বুলশিট, এটা একদম বুলশিট। আমি বলছি ভোটটা বিফলে যায় না। এখন মনে করেন 300 লোকের নমিনেশন দিচ্ছি, আমি পাইলাম 160টা, তখন আমি টপের থেকে 160 জন নিয়ে নিলাম। দিস ইজ ল। ওই নামটা তালিকাটা আগে নির্বাচন কমিশনে দিতে হবে, সুতরাং ওইটা নিয়ে সমস্যা নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভোটটা বিফলে যাচ্ছে না কেন? আমার ভোট দেওয়া মানে হচ্ছে আমার দল থেকে কেউ না কেউ প্রতিনিধি যাবে পার্লামেন্টে, 1 নম্বর। 2 নম্বর, এটার পাশাপাশি কি আমি দলীয় প্রার্থী পাচ্ছি। 3 নম্বর আসেন, এখন হলো সরকার গণতান্ত্রিক, মানে এখানে কি হয়, আপনি একটা শক্ত বিরোধী দল পাবেন, বাট সরকারটা দুর্বল হয়, সরকারের স্থিতিশীলতা থাকে না। না, সেটা দুর্বল হয় কেমনে? আপনি ভোটগতভাবে, দলগতভাবে, সমষ্টিগতভাবে। কিন্তু ওই যে আমি বললাম, আপনি ট্রান্সপারেন্ট থাকেন, আপনার দুর্বল হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। মানে নেপালে, ইসরায়েল, এসব আমার নেপাল ইসরায়েল দরকার নেই, আমি আমার দেশের আলাপ করছি। আমি যদি নিজে ট্রান্সপারেন্ট হই, তাহলে তো উনি আমার ত্রুটি ধরতে পারবে না, উনি আমার ত্রুটি ধরতে পারবে না। কোনো ডিসিশন নিতে গেলে আমরা সিদ্ধান্ত নিব অল টুগেদার, সমস্যাটা কোথায়? সুতরাং আমার ভোট বিফলে যাচ্ছে না, এটা যেমন একটা। আমরা যেহেতু চাইতেছি, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, তাহলে শক্ত বিরোধী দল পার্লামেন্টে দরকার। এখন শক্ত বিরোধী দল বানানোর উপায় কি? সম্প্রতি সবাই নির্বাচন চাইছে, এই রাতারাতি শক্ত বিরোধী দল সম্ভব, যেখানে আওয়ামী লীগের মতো একটা সরকার, আমি ওই যে দল চলে গেছে পিআর পদ্ধতি গেলে, দীর্ঘদিন থেকে দ্বিদলীয় রাজনীতি, আমি তো পিআর পদ্ধতিতে সাপোর্ট করছি না, বিরোধী সেটা বলছি না, আই এম গিভিং ইউ দ্য লজিক। যখন আপনি পিআর পদ্ধতি, শক্ত বিরোধী দলের জন্য পিআর পদ্ধতি দরকার, অফ কোর্স আপনি শক্ত বিরোধী দলের জন্য পিআর পদ্ধতি দরকার। জোর করে কি একটা শক্ত বিরোধী দল আপনি জোর করে হলো কথা, আলাপ হচ্ছে পদ্ধতি নিয়ে। এই পদ্ধতি যদি হয় তাহলে আমি তো জোর করছি না, এটা যদি হয় এই পদ্ধতি, আলাপ তো সেখানে, এই পদ্ধতি যদি হয় তাইলে পরে শক্ত বিরোধী দল হবে, কোনো সন্দেহ নাই। এইবার আসেন, আরপিতে সমস্যা কার হয় সেই জায়গায় আপনার যেতে হবে। আমরা যে বারবার বলি সরকার আরপি সিস্টেমে পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতিতে সমস্যাটা কার হবে সেখানে আপনাকে আগে যেতে হবে। সমস্যাটা কি রাষ্ট্রের, নাকি রাষ্ট্রের জনগণের, নাকি দলের? বিষয়টা পরিষ্কার, রাষ্ট্রের নাকি রাষ্ট্রের জনগণের, নাকি দলের? আমি দায়িত্ব নিয়ে বলছি দলের ক্ষতি হবে, কিন্তু আপনি দলের ক্ষতি নিয়ে আপনি রাষ্ট্রের ক্ষতি চিন্তা করবেন বা দেশের জনগণের ক্ষতি চিন্তা করবেন, এটা তো হতে পারে না। মানে আপনার লাভের জন্য আমার ক্ষতি হবে, কারণ বাংলাদেশে এমন কোন দল নাই যে হার্ডলি হাইয়েস্ট লেভেলে কত % লোকে রিপ্রেজেন্ট করে, 30-35 ফর এক্সাম্পল, বাকি 65
আপনি তো বাকি 65 রুল করবেন, তাহলে আপনি পিআর পদ্ধতি ক্ষতি হচ্ছে কার? রাষ্ট্রেরও নয়, দেশের জনগণেরও নয়, ক্ষতি হচ্ছে দলের। যেই দলের অ্যাটিটিউড আছে যে আমি স্বৈরাচার হব কিংবা আমি রাজত্ব করবো একতরফা, তা নইলে আপনার বাধাটা কোথায়? না, কিন্তু কেউ কেউ তো বলছে, রাজাক ভাই আপনি বলবেন অবশ্যই, কেউ কেউ বলছে যে আপনি যখন সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসতে পারবেন না, তখনই পিআর পদ্ধতির মাধ্যমে আপনার আসন পাওয়া যাবে। এইবার আসেন, আপনি সরাসরি, আপনি পিআর পদ্ধতি কি? পিআর পদ্ধতি বুঝলেনি। এখন আপনি যে সরাসরি যদি কেউ না আসে বা যার পছন্দের সে না আসলো, তাতে কিছু আসে দেন। আপনার সাংসদের কাজ কি? আইন প্রণয়ন করবেন, আপনি ব্রিজ বানাবেন, কালভার্ট বানাবেন। দিস ইজ নট ইউর টাস্ক। নাম্বার ওয়ান, কোনো দরকারই নেই আপনার। উপজেলা চেয়ারম্যান হন, ইউনিয়ন চেয়ারম্যান হন, রাস্তাঘাট বানান। সুতরাং আপনি যদি এমপি হইতে চান, আপনার কাছে আইন প্রণয়ন করা। আপনি এত চেনার দরকার নেই, বরং ট্যালেন্টেড লোকগুলো আপনি নিয়ে যান পার্লামেন্টে, সেখানে তারা আইন প্রণয়ন করুন। যার জন্য একটা কথা বললাম, পিআর পদ্ধতিতে সমস্যা কার হয়? দলের, রাষ্ট্রের না, রাষ্ট্রের জনগণের না। রাষ্ট্রের জনগণের সবচেয়ে বড় বেনিফিট, স্বৈরাচার হওয়ার কোনো স্কোপ নাই। এত আইন লাগে না, পিআর পদ্ধতি চালু করেন, সংবিধান সংশোধনই লাগবে না, এত লাগবে না। এরপরে আসেন, স্বৈরাচার হতে পারবে না। সুতরাং এইটা আপনার মারাত্মক ব্যাপার, আপনি যদি স্বৈরাচার না বানাইতে চান। পাশাপাশি এর সাথে কিন্তু আবার স্থানীয় নির্বাচনটারও আমি এই আলোচনাও আছে, আগে স্থানীয় নির্বাচন নাকি আগে পার্লামেন্ট নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে, আমাদের দেশে মব জাস্টিস একটা কথা প্রচলিত আছে, আপনি মব দূর করার অন্যতম মব ভায়োলেন্স দূর করার অন্যতম একটা রাস্তা হলো স্থানীয় নির্বাচন যদি আপনি আগে করেন। কিভাবে? স্থানীয় নির্বাচন আগে করলে আগে ইউনিয়ন চেয়ারম্যান হবে, তারপরে উপজেলা চেয়ারম্যান হবে। এরা জানে না এমপি কে হবে, আবার এমপি জানে না কে হয়ে আসবে। এরপর যদি এমপি হয়, তাহলে তিনজনের ভিতরে ঐক্যমত্য নাও হতে পারে। তিনজনের মধ্যে যদি ঐক্যমত্য করতে চান, একটা জটিল পরিস্থিতি, ব্যালেন্স করা। আর যদি আগে আপনি এমপি হয়ে যান, তারপর তার পছন্দ ছাড়া বাংলাদেশের নজির নাই, আগে এমপি হওয়ার পর উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান অবশ্যই তার পছন্দের হয়েছে। এবং এই তিনজনে মিলে কি হয়, একটা ত্রিরত্ন হওয়ার পর প্রশাসন মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে। আর বাংলাদেশের 300 এমপি, টোটাল বাংলাদেশের 300 টুকরা কইরা 300 এমপি 300 মবের সম্রাট হয়। রাজাকি ভাইয়ের সাথে আমার খুবই শক্ত দ্বিমত আছে। উনি পিআর এর পক্ষে যেসব যুক্তি দিয়েছেন, সেটা কি এখন বলবো না পরে বলবো? না, সেটা আমি এসে শুনবো। আপনি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে উনি যেটি বলেছেন আগে হওয়া প্রয়োজন, সেই প্রসঙ্গে যদি আমি সেটা মনে করি না, কারণ মার্কা যদি না থাকে, মার্কা না থাকলে ইটস ওপেন ফর এভরিবডি। মার্কা থাকবে না, মানে এটা তো আওয়ামী লীগ এসে করেছিল আমাদের আগে একটা সময় মার্কা ছাড়া। এখন তো চেয়ারম্যান গুলো মার্কা দিয়ে বিদ্যমান এনে হচ্ছে। এটা স্থানীয় সরকার কমিশন যেটা আছে, কমিশন তৈরি হয়েছে, তারা এটার ব্যাপারে বাতিল করার কথা বলেছে। আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার যেটা আমি সদস্য ছিলাম, আমরাও প্রপোজ করেছি এবং আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারি এই জিনিসটা বাতিল হয়ে যাবে। যখন বাতিল হয়ে যাবে, ইটস ফ্রি টু অল। এবং বাংলাদেশে শেখ হাসিনার স্থানীয় সরকার নির্বাচন দেখে যদি ভবিষ্যতে নির্বাচন মনে করি, এটা ভুল হবে। কারণ বাংলাদেশে দলীয় সরকারের অধীনেও মোটামুটি ভালো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। এর সাথে সময় হয়েছে 90s হয়েছে। আমরা দেখেছি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন গুলোতে বা ইউনিয়ন উপজেলা পরিষদেও মোটামুটি ভালো নির্বাচন হয়েছে। তো সুতরাং ওটা হলে আর সমস্যাটা মেজর থাকবে না। মার্কা হলে, রাজ্জাকি ভাই যেটা বলছেন, যদি মার্কা থাকে, ওই মার্কা পাওয়ার ক্ষেত্রে এমপির বিরাট ইনফ্লুয়েন্স থাকবে এবং মার্কা যে পাচ্ছে সে জিতে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। কিন্তু যদি মার্কা না থাকে, ব্যক্তি বিভিন্ন মার্কায় দাঁড়ায়, বিএনপির 5 জন দাঁড়ালো, জামায়াতের 5 জন দাঁড়ালো, তখন আর এই জিনিসটা এভাবে কাজ করবে না। জি, না, এখানে আমার একটু দ্বিমত আছে, সংক্ষেপে বলি যে বিষয়টি আলাপ করছেন। বিশেষ করে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউস নিয়ে, আপার হাউস নিয়ে তো দ্বিমত নাই, লোয়ার হাউস নিয়ে ভাইয়া যা বললেন তার প্রসঙ্গে কিছু কথা জরুরি। মানে আমরা প্রত্যেকটা সিস্টেম আমরা কোথায় কাজ করব সেটা সেই দেশের উপর ডিপেন্ড করে, এটা হলো খুব জরুরি। তত্ত্বাবধায়ক সরকার সারা পৃথিবীর কোথাও ছিল না, আমরাই প্রথম করেছি। আই ওয়াজ দ্য ফার্স্ট নেশন। এটার পর এক্সপোর্টেড হয়েছে পাকিস্তান ডিফারেন্ট ফর্মে। তার মানে আমরা এটা করলাম কেন? এবং এটা ট্রুলি একটা ডেমোক্রেটিক সিস্টেমের সাথে খানিকটা কনফ্লিক্টিং মনে হয় অ্যাপারেন্টলি। আমি 5 বছর দেশ চালানোর জন্য যাকে দায়িত্ব দিই, ভারতের হর্স ট্রেডিং, ওদের এই তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ওদের ওই 70-র মতো কোনো রক্ষা কবচ নাই। ফলে আপনি এমপি কিনে ফেলতে পারেন। যে কেউ সার্চ করে দেখবেন ভারতের বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার কিভাবে সরকার পতন ঘটিয়েছে। জাস্ট আপনি কোনো না কোনো ফর্মে, এবং বিজেপি যেহেতু চাপ প্রয়োগ করে, সে কাউকে টাকা দিয়ে, কাউকে বিভিন্ন রকম হয়রানি করে সমর্থন প্রত্যাহার করিয়ে রাজ্যের সরকার পতন ঘটিয়ে ওই সমর্থন তার সাথে যুক্ত করে সে সরকার তৈরি করেছে। এটাই ঠেকানোর জন্য আমরা 70-র কথা বলছিলাম। কারণ আমরা আবারও বলছি, ভারত গণতন্ত্র আমাদের চেয়ে অনেক বেশি বোঝে, আর আমরা গণতন্ত্রের গও বুঝি না। আমরা প্রস্তর যুগে আছে, আমরা ভোটই দিতে পারি না এখনো। এখন আমরা এক্সপেক্ট করছি বাংলাদেশে 105টা সিট পাবে একটা দল, তাকে 46টা সিট নিয়ে কেউ একজন আসবে এবং সকাল বিকাল তাকে থ্রেট করবে না। ধরে নিলাম সেই সরকারটা ট্রান্সপারেন্ট আছে, যারা 46টা দিবে তারা সব খুব চমৎকার গণতান্ত্রিক মানুষ, তারা সরকারের স্টেবিলিটির জন্য আচ্ছা ও তো ভালো কাজ করছে তাই আমি কিছু করবো না। বাংলাদেশের বাস্তবতা আছে। রাজ্জাকি ভাই মনে করতে পারেন, আমি মনে করি না। আমিও দীর্ঘদিন
না সেটা হয়তো কম দিনই হবে, কিন্তু খুব গভীরভাবে পলিটিক্স অবজার্ভ করার চেষ্টা করছি, আমাদের নেতাদেরকে দেখছি কে কি করেন না করেন বোঝার চেষ্টা করি। একটা সরকার খুব ভালো দেশ চালালেও এর মধ্যে নানা রকম ধান্দা যার উপরে ডিপেন্ড করলে হবে সে করলে যেটা দাঁড়াবে একটা পর্যায়ে সরকার পতন হবে, এবং সেই পতন যদি 1 বছর 6 মাস 1.5 বছর চলতে থাকে, এই যে নেপালের উদাহরণ দিচ্ছিলেন, নেপালে প্রবলেম হয়, মজার ব্যাপার ইটালিতে সরকারের ধুমধাম পতন হয়ে যায়, জাপানে হয়ে যায়, ওদের সমস্যা হয় না, কারণ ওই দেশের ডেমোক্রেসি একটা স্ট্রাকচার জায়গায় গেছে, ওদের সিস্টেমটা ওইভাবে কাজ করে। পোস্ট 1960-এর পর ইটালিতে সরকারের গড় আয়ু 1 থেকে 1.5 বছর, এর বেশি তেমন কোনো সরকার টেকেই নেই, কিন্তু ইটালি টের পায় না। ওই যে আবারও বলছি, কারণ হলো তার সিস্টেমগুলো এভাবে কাজ করে। বাংলাদেশের মতো একটা দেশে এই জিনিস যখন আনবো তখন এই প্রবলেম। আবারও বলছি, আমরা লোয়ার হাউসে এটা করছি, তাহলে আসলে আমাদের আর্টিকেল 70 পুরোই তুলে দেওয়া উচিত, যেখানে অনাস্থা ভোটও দিতে পারবে। কোন একটা দল সরকার গঠন করলে 200 সিট পেয়েছে, কোনো একদিন 60-70 জন হঠাৎ করে বললো আমি সরকারের অনাস্থা আনতে চাই, যে টিম খানের অনেক বেশি না, ওয়েস্টমিনিস্টার সিস্টেমে এটা আছে, এটা ভারতেই আছে, এটাই নিয়ম, যে কোনো দেশেই আছে। তো আমরা সেটাও করবো। আমরা করলাম কেন? কারণ আমরা ওটা দেখেছি, আমাদের ওটা দেখে আমরা শিখেছি। যুক্তফ্রন্টের সময় ঘটনাগুলো ঘটছিল দেখে আমরা একটা রক্ষা কবচ করেছি। সত্যকে আমরা বেশি কঠিন করে ফেলছিলাম যে আপনি কোনো বিলেই ভোট দিতে পারবেন না, এটা আননেসেসারি ছিল। তো সেই কারণেই বলছি, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে চিন্তা করতে পারে। ভাইয়া যেটা বললেন, আমি এটাও গুরুত্বপূর্ণ কথা, যে ভোট নষ্ট হয়, সেজন্যই হাইব্রিড সিস্টেমটার আলাপ হয়েছে, যে আপার হাউসে আপনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দেন, একই ভোট ফার্স্ট পাস দ্য পোস্টে এটা হবে পার্সেন্টেজ অনুযায়ী, সে কিন্তু আপার হাউসে, আমি বলি উদাহরণ, 1% ভোট পেল কোনো দল, সে সারা দেশে কোনো সিট পেল না, কিন্তু সে আপার হাউসে একটা সিট পেল। এইভাবে 3% ভোট পেল কেউ, ধরলাম কোনো সিট পেল না, কিন্তু আপার হাউসে সে 3টা সিট পাবে, ওটা কনসিডার করা হলো। এটা গুরুত্ব আছে বলেই আপার হাউসে আসলে এটাকে কনসিডার করার কথা হয়েছে আর কি। সেজন্যই লোয়ার হাউসে যদি আমরা ইউরোপের বিভিন্ন দেশে, জার্মানিতে সেকেন্ড হাইয়েস্ট দল যে বিরোধী দলের কাজ করছে, সে আবার সরকারি দলকে সমর্থন দিয়ে টিকিয়েও রাখছে, সেই সরকার কাজ করছে, তার মন্ত্রী আছে, আবার সে বিরোধী দল সরকারের সমালোচনাও করছে। তো জার্মানিতে এই জিনিসটা যে মডেলে কাজ করেছে, বাংলাদেশে এই মডেলে কাজ করার আমরা আশপাশেও নাই, এর বহু দিন পরে। কিন্তু যেটি রাজ্জাক ভাই বলছিলেন যে গণতন্ত্রের জন্য তো একটি শক্তিশালী বিরোধী দল প্রয়োজন, সেই জায়গায় আপনার কাছে কি মনে হয়? ইটস অল অ্যাবাউট ট্রেড অফ। আমরা আসলে মানে ঔষধের মতো, আমরা একটা ঔষধ কেন খাই জানেন? কারণ এটা ডিজায়ার্ড এফেক্ট বেশি, প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট আছে। আপনি অনলাইনে গেলেই দেখবেন, অতি সিম্পল প্যারাসিটামল যে ওষুধটা, ওর সাইড এফেক্ট দেখবেন। তো আপনি প্যারাসিটামলটা খান কেন? কারণ আপনার সাইড এফেক্টটা ডিজায়ার্ড এফেক্টের চেয়ে কম ওজন দেন আপনি। সো পিআর এর সুবিধা আছে, অসুবিধা আছে তো, নাহলে পিআর কেন পৃথিবী ট্রাই করছে? আমার প্রেক্ষাপটে কোনটার ওজন বেশি আমি সেটা দেখছি। আমি বলছি না পিআর ফেলে দেওয়ার মতো কনসেপ্ট, এটা পৃথিবীর অনেকে নিচ্ছে তো, এবং আমাদের সাউথ এশিয়াতে এটা প্র্যাকটিস। নেপালকে আমরা আনবো উদাহরণ, কারণ হচ্ছে এই অঞ্চলের মানুষ এটাকে কিভাবে ডিল করতে পারে, আমার তার কোনো উদাহরণ নেই। এবং নেপাল মারাত্মক অস্থিতিশীলতার মধ্যে ঢুকে গেছে, এটা যেটা আমাদের চোখের সামনে ঘটলো। সেজন্যই বলছি আমরা কি করছি, আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে ওজন দিচ্ছি। সুতরাং ভাই ইজ রাইট, ওটা হলে বিরোধীদের শক্তি বাড়বে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার সরকারই তৈরি হবে না, আমি ওজন দিচ্ছি, এই আর কি। জি রাজ্জাক ভাই, না, জাহিদ ভাই যেটা বলছে, সরকারি তৈরি হবে না। না, সরকার তৈরি হবে না কেন? প্রশ্ন হচ্ছে যে সরকারি তৈরি হবে না, এটা ঠিক না। হবে না। অর্থাৎ আপনি যে হাইয়েস্ট ভোট মানে সিট পাবে 120টাই যদি পায়, তার কাছে তো অফারটা আসবে। হ্যাঁ, সুতরাং সে ওনার সাথে কথা বলবে, আপনার সাথে কথা বলবে, ঠিক আছে ভাই সরকার গঠন করেন, দেন। আমি আবারও বলছি, এখনো বলছি, চিন্তায় সৎ হতে হবে, ট্রান্সপারেন্সি আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেমন ভাই বললেন ডেমোক্রেটিক স্ট্রাকচার নেপালে হয়েছে, আমার কিন্তু 53 বছরে হয় নাই। এখন পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্র হিসাবের মতো জায়গায় 7 বছর কাউকে রাখছে, এটা রাষ্ট্র হয় না। এটা মগের মূল্য। আপনি যদি মনে করেন 7,70,000 লোক মারা গেছে মিছিলে, এটা রাষ্ট্র নয়। এবং এই যে রাষ্ট্র নয়, তারপর যদি গ্রেনেড হামলা আনেন, তারপর রমনা বটমূলের যদি হামলা আনেন, তারপর সিরিজ বোমা হামলা আনেন, এগুলো রাষ্ট্র নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা রাষ্ট্র নয়। তাহলে আপনি আসেন, এই ঘটনাগুলো কোথায়, কখন, কোন অবস্থায়? প্রত্যেকটা নির্বাচিত দল ক্ষমতায় থাকার পর, রাজনৈতিক দল ক্ষমতায় থাকার সময় এগুলো ঘটছে। কোন সামরিক সরকারের আমলে এই বাংলাদেশে ঘটে নাই। কিন্তু নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার, যারা কথায় কথায় দাবি করে যে রাজনৈতিক সরকারের কাছে গেলেই দেশ ঠিক হয়ে যাবে, প্রত্যেকটা ঘটনা রাজনৈতিক দলের কাছ থেকে কিন্তু আর্মি ছিনিয়ে নিছে, রাজনৈতিক দলের কাছ থেকে 111 আসছে, রাজনৈতিক দলের কাছ থেকে ইউনূস সাহেব আসছে। কারণ কি? জাস্ট রাজনৈতিক দল ব্যর্থ। আমি 53 বছর যাবত দেখছি বাংলাদেশ এখনো রাষ্ট্রই হয় নাই। যেখানে রাষ্ট্র হয় নাই, সেখানে আপনি কি নির্বাচন করবেন? সেখানে অন্যতম রাস্তা, আপনি যদি আসেন, আপনাকে পিআর পদ্ধতিতে যেতে হবে। তাহলে সব সমস্যা আপনি পার্লামেন্টে চলে আসবে। নাহলে আমি সে ফর এক্সাম্পল 1,02,000 ভোট পেয়ে পার্লামেন্টে গেল, আর 98,000 লোকের পপুলারিটি নিয়ে আসে পার্লামেন্টে যাইতে পারলো না, রাস্তায় আন্দোলন থাকবে, সব আপনি সংসদে নিয়ে আসেন। সুতরাং আপনি আমার মতো দেশে আপনি করেন না। আমি তো আবারও বলছি, স্থানীয় নির্বাচন তারাই আগে চায় না
যারা মনে করেন যে মবের রাজত্ব করবেন, তাহলে সমস্যাটা কোথায়? আপনার ওই নির্বাচন আগে হলে আমার অসুবিধাটা কোথায়? একই লোকই তো ভোট দিবে, স্থানীয় নির্বাচনে ভোট দিবে যারা, এমপি নির্বাচনে তাকেই ভোট দিবে। সময় আছে এখন। আলোচনা তো কোনটা হবে? 2 নম্বর আসেন, উনি তো সরকারের ভিতরে নানান জায়গায় ছিল, নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে কিছু, এই যে ঐক্যমত্যর যে ইয়েতে যারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, যেই দিয়ে থাকেন না কেন, কত পার্সেন্ট লোকের তারা প্রতিনিধিত্ব করেন? এবং নোট অফ ডিসেন্টের রাষ্ট্র এবং জনগণের কোনো ক্ষতি হয় না। আমি নিশ্চিত করে বলতে পারি যে সমস্ত ইস্যুগুলায় নোট অফ ডিসেন্ট দিছে, সেগুলা রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় দলের একচ্ছত্র আধিপত্য থেকে সরে যেতে হয়। সুতরাং এটা পরিষ্কার। আমি 53 বছর যখন আমি একটা রাষ্ট্র বানাইতে পারি নাই, 53 বছর দেখছি আমরা, তারপরে যখন হয় নাই, কালকে সকালে হয়ে যায় ওভারনাইট, আমি কিভাবে বিশ্বাস করব? উনি যারা চায় নোট অফ ডিসেন্ট দিতে, তারা বলছে ঠিক হয়ে যাবে। আমার 53 বছর ইতিহাস কি বলে? 2 নম্বর আসেন, অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচিত সরকার, এই যে একটা জুলাই ঘোষণা হইলো, কিংবা এই যে সরকার নির্বাচন দিল, জাহিদ ভাই তো আমার চেয়ে অনেক বেশি বিশেষজ্ঞ, আমি লয়ার হইলো, তারা অনেক সংবিধান পড়ছে। আপনি বলেন তো, সরকার যে নির্বাচনটা দিল, কি হিসাবে, কোন জায়গায়, কোন সংবিধানে, কিসের উপরে নির্বাচনটা দিল? যে 25 ফেব্রুয়ারি, কিসের উপরে, কিসের উপরে, কোন সংবিধানে? এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। আপনার একটা জুলাই ঘোষণা হইলো, সেই জুলাই ঘোষণার ভিতরে সবকিছু ঢুকাইলো, কিন্তু সরকারের মেয়াদটা কোথায়? উইথ এফেক্ট ফ্রম 8th of August 2024, এই মেয়াদ তো এখানে উল্লেখ করতে হবে। সেখান থেকে আপনি জুন 2026 পর্যন্ত মেয়াদ দেন, এবং তারপর সেটার ভিতরে নির্বাচন করেন, এগুলো দিতে হবে। নাহলে আপনি কিভাবে নির্বাচন দিলেন? সরকারের নামটা কি? সরকারের নাম প্রধান উপদেষ্টা। কার উপদেষ্টা সে? সংবিধানে যেটা এক্সিস্টিং সেটাই নাই, তাহলে আপনি কার? অন্তর্বর্তী